তারিক নেওয়া ছেলের পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। পেছনে বাঁধা হাত শিথিল করে দুপা এগিয়ে এসে বললেন, ইরফান, ভেতরে এসো। তোমার সাথে আমার কথা আছে, ইম্পর্টেন্ট টপিক। ইরফানের দৃষ্টি শুদ্ধর দিকে। শুদ্ধ ঢোক গিলল। মেঝে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দুই হাতের গোটানো শার্ট কবজি পর্যন্ত নামিয়ে নিল। ইরফানের দিকে চেয়ে ডান হাতে মাথার চুলগুলো এলোমেলো করলো। তার উদ্দেশ্য এটাই, সে এখন আবুল সাজতে চায়। আর মায়েরা তাকে দেখে বলবে, অসম্ভব, এই আবুলকে আমি কিছুতেই বিয়ে করব না। তারিক নেওয়াজ বিরক্ত হয়ে বলল, ইরফান, আমি তোমাকে কিছু বলছি। ইরফান শুদ্ধ দিকে দৃষ্টি ঘুরিয়ে তার বাবার দিকে ফেরায়, গম্ভীর গলায় বলে, আই এম নট ইন্টারেস্টেড। কথাটা বলে এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না, গটগট পায়ে চলে যায়। পেছন থেকে তারিক নেওয়াজ ডাকে, ইরফান, তুমি আর কত অভদ্রতার পরিচয় দিবে? আমার কথা শুনতে হবে তোমাকে। ইরফান, দাঁড়াও। ইরফানের হেলদোল নেই। তারিক নেওয়াজ তীব্র বিরক্তিতে চোখ মুখ কোঁচকালেন। শুদ্ধর দিকে তাকিয়ে বলল, তোমার ভাইকে বলে দাও। আর তুমি প্রিপারেশন নাও। ডিভোর্সের ব্যাপার আমি দেখছি। তুমি বিয়ের প্রিপারেশন নিলেই হবে। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে ঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে ইনায়া মায়ের জন্য খাবার হাতে নিয়ে আসে। ইনায়াকে দেখে শুদ্ধ ইনায়ের সামনে দাঁড়িয়ে গেলে ইনায়া ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। মাথা তুলে শুদ্ধকে দেখে বলে, তুমি কখন আসলে? শুদ্ধ ইনায়ের বাঁ হাতে ছোট গোল প্লেটে কয়েকটা মিষ্টি দেখলো, ডান হাতে পরোটা। শুদ্ধ ডান হাতের শার্ট গুটিয়ে একটা মিষ্টি নিয়ে মুখে পড়লো। ইনায়া শুদ্ধ দিকে রেগে তাকায়। শুদ্ধ মুখেটা শেষ করে দ্বিতীয়বার নিতে গেলে ইনার পেছন দিকে সরে গিয়ে তার হাত সরিয়ে নেয়। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, মেহমান আসলে যে খাতির করতে হয় তা তো কোনো জন্মে করলি না। নিজে নিজে আপ্যায়ন নিচ্ছি, তাও দিচ্ছিস না। ঘোষেটি বেগমের মতো আচরণ কম কর, বেয়াদব। ইনায়া বিরক্ত হয়ে বলে, এটা মাইরার খাবার, তুমি বসো, তোমাকে দিচ্ছি। এটা বলে শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আরেকটা মিষ্টি টুপ করে তার মুখে পুড়ে নেয়। ইনায়া রেগে তাকালে শুদ্ধ মুখের মিষ্টি শেষ করে হেসে একটু গলা উঁচিয়ে বলে, দুদিন পরও আমার বউ হবে, তাই আগে থেকে ভাগ বসাচ্ছি, বুঝলি গাধা? ইনা ভ্রু কুচকে বলল, মানে? শুদ্ধ ইনায়ের হেজাবে ডান হাত মুছতে মুছতে বলে, আগে বল, এই বাসায় কি কাহিনী ঘটেছে ইরফান আর ওই মাইরা মেয়েটার মাঝে? ইনায় দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাইয়া, মায়রাকে আবার মেরেছে। শুদ্ধ অবাক হলো না, এটাই আন্দাজ করেছিল। তাদের সোজা বেশ অনেকটা দূরে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখলো শুদ্ধ। গলা উঁচিয়ে হেসে বলল, মাইরা আমার বউ হতে যাচ্ছে খুব শীঘ্রই। তোর ভাই ডিভোর্স দিয়ে দিবে ওকে। ইনায়া অদ্ভুত চোখে শুদ্ধর দিকে তাকালো, অবাক হয়ে বলল, তোমার মাথা আছে না গেছে? শুদ্ধ ইরফানের পেছন অবয়বের দিকে তাকায় আরেকবার। ইনায়ের কপালে একটা টোকা দিয়ে হেসে বলে, কানি দেখ, মাথা মাথার জায়গায় আছে। তুই তোর চোখে ডক্টর দেখা। আমার বিয়েতে তোকে অনেক কিছু খাওয়াবো, একদম কিপটামি করবো না। এটা বলে সে ইরফানের দিকে এগিয়ে যায়। ইনায়া তবদা খেয়ে চেয়ে আছে। চিন্তিত মুখে ধীর পায়ে এগিয়ে যায় মায়রার ঘরের দিকে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলে, এখানে কি করছিস? কথাটা বলে সে নিজেও দেখার চেষ্টা করলো। তার আগেই ইরফান শুদ্ধর কলার শক্ত হাতে চেপে টেনে বাইরের দিকে নিয়ে যায়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে ছাড় ছাড়, আমি নিজে যাচ্ছি তো। ইরফান ছাড়লো না, উল্টে আরো শক্ত করে কলা চেপে দৃষ্টি সামনে রেখে পায়ের গতি বাড়ালো। ইরফান সরে গেলে ইনায়া সেখানে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজা একদম খোলা। সে নিজেই এভাবে রেখে গিয়েছিল হয়তো মনের ভুলে। মায়েরা এদিক ফিরেই এলোমেলো হয়ে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে ঘুমিয়েছে। ঘাড় বাঁকে ইরফান আর শুদ্ধ দিকে তাকালো। ইরফান এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। ইনায়া খেয়াল করেছে কি যে তার ভাইয়ের হাবভাব বোঝা যায় না। অতঃপর সে ঘরের ভেতর প্রবেশ করে, হাতের প্লেট রেখে মাইরার পাশে বসে মাইরাকে ডাকে। এটুকু সময়ের মাঝেই মেয়েটা ঘুমিয়ে গেছে। ইনায়ের ডাকে মায়েরা পিট পিট করে চোখ মেলে তাকায়, ধীরে ধীরে উঠে বসে, দু হাতে মুখে হাত বুলিয়ে এলোমেলো চুলগুলো খোপা করে নেয়। তোমার শরীর উইক লাগছে মাইরা? মায়েরা হেসে বলে, না আপু, ঠিক আছে, মাথা ব্যথা করছিল, তাই একটু চোখ লেগে গেছিল। ইনায়া পাশ থেকে প্লেট নিয়ে মায়েরার সামনে ধরলে মায়েরা পরোটার মিষ্টি দেখে হেসে বলে, এই খাবার তো আমার ফেভারিট আপু। ইনায়া মৃদু হেসে বলল, আমি জানি, তুমি বলেছিলে। মায়েরা একবার মুখে নেয়, মুখের খাবার গিলে নিয়ে বলে, আচ্ছা আপু, তোমাদের বাগানে অনেক সবজি দেখেছিলাম, ফুল ফলের গাছও ছিল, কিন্তু কলার গাছ নেই কেন? ইনা ভ্রু কুঁচকে বলে, কারণ এই বাসায় কলা খাওয়ার সদস্য নেই। এই অখাদ্য কে খায় বলো? মায়েরা হেসে বলে, অখাদ্য কেন বলছো? করলা আমার অনেক 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 ফেভারিট। ইনা অবাক হয়ে মায়ের দিকে তাকায়, গালে হাত দিয়ে বলে,
করলা তোমার এত পছন্দ, কিন্তু তোমার মুখ থেকে তো সবসময় মধু ঝরে। আর ওদিকে আমার ভাইয়া করলার তরকারি যে টেবিলে থাকে সেই টেবিলে ভাইয়া খেতেই বসে না। ব্যাপারটা তো পুরো উল্টে গেল। মায়েরা হেসে বলে, তোমার ভাই একটা জল্লাদ, বুঝলে? যারা জল্লাদ হয় তাদের করলা খাওয়া লাগে না, এমনি জল্লাদপনা করে। ইনা মৃদু হাসলো, কিছু বলল না। মায়েরা খাওয়া শেষ করে ব্যথার ওষুধ খেয়ে ইরফান তার গাড়ি পার্কিং করে রাখা গাড়ির পাশে এসে দাঁড়ায়। শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে নেয়। এরপর শুদ্ধর সামনে দাঁড়িয়ে শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ঠোঁটে চেপে প্যাকেটটা আবার পকেটে রেখে দেয়। সিগারেট ঠোঁটের ফাঁকে রেখেই গম্ভীর স্বরে বলে, লাইটার। শুদ্ধ পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয় ইরফানের দিকে। ইরফান লাইটার নিল, দৃষ্টি তার শুদ্ধর ওপর। নড়চড় নেই। তীক্ষ্ণ দৃষ্টি শুদ্ধর পানি রেখে ডান হাতের সাহায্যে লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরালো। শুদ্ধ চোখ ছোট ছোট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান লাইটার ডান হাতের মুঠে চেপে বাম হাত উঠিয়ে সিগারেট ধরল। শুদ্ধর দিকে দু পা পিছিয়ে দিয়ে দেদারসে সিগারেট ফুঁকতে লাগলো। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আমাকে কি সিগারেট খাওয়া শেখাতে চাইছিস? তোর যে কম খাই, ঠিক আছে, কিন্তু খাই, আর খেতেও পারি। ইরফান হ্যাঁ না কিছুই বলল না। চুপচাপ সিগারেটের ধোঁয়া শূন্যে উড়াতে লাগলো। শুদ্ধ আবারও বলে, তোর বাবা কি বলেছে শুনেছিস? ইরফান সিগারেট হাতে নিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে গম্ভীর গলায় বলে, শুনেছি। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, তোকে তো ঠান্ডাই লাগছে, এর মানে তোর মত আছে। তোর বউকে তাহলে আমাকে দিয়ে দিচ্ছিস? ইরফান শুদ্ধ দিকে দৃষ্টি সরিয়ে বাঁকা চোখে সিগারেটের দিকে তাকায়। এরপর আবারও শুদ্ধ দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, নিবি তুই? শুদ্ধ হেসে নামিয়ে রাখা শার্টের হাতা সুন্দর করে গুটিয়ে কনুই পর্যন্ত ভাঁজ করে। মাথার এলোমেলো চুলগুলো ভাঁজে হাত চালিয়ে গুছিয়ে নিয়ে বলে, তুই দিলে নিব না কেন? জাহিদ বলেছিল মাইনা একটা পুতুল, মিথ্যা বলেনি। ও আসলেই একটা পুতুল। ইরফান শুদ্ধ দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে সিগারেটে আরো দু তিনবার টান দেয়। এরপর বাম হাতে সিগারেট নিয়ে ডান হাতের মুঠোয় থাকা লাইটারের সাহায্যে আধ খাওয়া সিগারেট ঘুরিয়ে ঘুরিয়ে আগুন ধরায়। শুদ্ধ মিটিমিটি হাসছে। গতকাল ডিভোর্সের কথা বলায় যা রাগ দেখালো, আজের চুপ থাকাটা শুদ্ধ মানতে পারছে না। তাই একটু বাড়িয়ে বলে, ইরফানকে দেখতে চাইছে। ভাবনার মাঝে ইরফান এগিয়ে এসে দাঁড়ায় শুদ্ধর সামনে। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে ভ্রু কুঁচকে বলে, পুতুলটাকে সারাদিন মারিস, তার চেয়ে বরং তুই ডিভোর্সটা দিয়ে দে। আমি ওকে বিয়ে করে আদ। লাইনটা শেষ করার আগেই ইরফানের বাম হাতের মুঠোয় রাখা আগুন ধরানো সিগারেট শুদ্ধর ঠোঁটে চেপে ধরে। শুদ্ধ ছিটকে সরে যায় দুপা। ইরফান তার বাম পা শুদ্ধর পেছনে দিলে শুদ্ধ ঠাস করে পড়ে যায় ইরফানের পায়ের সাথে বেঁধে। ইরফান বাম হাঁটু মাটিতে ঠেকিয়ে ডান হাঁটু কিছুটা উঁচু করে শুদ্ধর ঠোঁটে আবারও জ্বলন্ত সিগারেট চেপে ধরে। শুদ্ধর মাথা মাটির সাথে লাগানো, ছেলেটা আর নড়তেও পারছে না। ইরফান রক্ত লাল চোখে শুদ্ধর দিকে চেয়ে সর্বশক্তি দিয়ে শুদ্ধর দুধ ঠোঁটের ওপর জ্বলন্ত সিগারেট চেপে ধরে রাখে। শুদ্ধ কেমন দাপিয়ে ওঠে, মনে হচ্ছে তার ঠোঁটে কেউ রান্না বসিয়েছে। হাত দিয়ে ইরফানকে ধাক্কাও দিল খানিক, ছেলেটাকে এক চুলও সরাতে পারল না। মিনিট দুই পরে ইরফান হাত সরিয়ে নেয়। শুদ্ধ স্বস্তি নিঃশ্বাস ফেলে চোখ বুজে নেয়, পোড়া ঠোঁট জোড়ায় হাত বোলায়। ইরফান দাঁড়িয়ে যায়, দুহাত প্যান্টের পকেটে রেখে পা ফাঁক করে দাঁড়ায়। খুবই সামান্য ঠোঁট বাঁকিয়ে হাসে। কয়েক মিলি সেকেন্ডের মাঝে তা মিলিয়ে চোখ মুখ শক্ত করে রাগান্বিত কণ্ঠে বলে, ফর্চুনেটলি ইউ আর মাই কাজিন, আদারওয়াইজ ইউ উড বি ফিনিশড। কথাটা বলে ইরফান কয়েক পা ডান দিকে গিয়ে তার গাড়িতে উঠে বসে। শুদ্ধই ইচ্ছে করলো এর ভাই নামক শত্রুকে পচা পানিতে ডোবাতে। তার মন মানুষ থাকতে যে সে এই মেয়েকে বিয়ে করবে কেন, কোন দুঃখে? চাইলো এর ভাব বুঝতে, কিন্তু হয়ে গেল সাক্ষাৎ ভিলেন। একটু পর ধীরে ধীরে উঠে বসলো। তারেক নওয়াজ তখন বাইরে বেরিয়েছে। শুদ্ধকে গাড়ি পার্কিং লটে এভাবে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল, তুমি এখানে বসে কি করছো? আজ শুধু মাটিতে বসছো কেন? ঘরে যাও। শুদ্ধ মাথা নিচু করে দাঁত কিরমির করলো। এই দুটো বাপ বেটা, তাকে কি যে পেয়েছে! বসা থেকে উঠে দাঁড়িয়ে গা ঝেড়ে বলল, আসছি মামা, ভার্সিটি লেট হয়ে যাবে নয়তো। এটা বলে ইরফানের গাড়ির দিকে তাকায়। ইরফান গাড়ি স্টার্ট দেয়নি এখনো, তার জন্যই দেয়নি হয়তো। শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের পাশে সিটে বসে। তার গাড়িতে আর বসলো না, ড্রাইভ করার ইচ্ছে নেই। ঠোঁট দুটো জ্বলছে। শুদ্ধ বসার সাথে সাথেই ইরফান গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ চোখ বুজে বলে, আমি তো ডিভোর্স করাতাম না। ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে গম্ভীর স্বরে বলে, জানি। শুদ্ধ রেগে বলল, তো আমাকে ভিলেন ভাবার কি প্রয়োজন ছিল? যে প্রয়োজনে তোর অন্যের বউকে বিয়ে করার স্বাদ জেগেছিল?
শব্দ ফোঁস করে শ্বাস ফেলে বলে, মেয়েটাকে নিজের ঘরে নিয়ে যা এবার, আর আমায় উদ্ধার কর তোদের বাপ ছেলের মাঝ থেকে। ইরফান স্টিয়ারিং ঘুরিয়ে শক্ত কণ্ঠে বলে, আই ডোন্ট লাইক দ্যাট গার্ল। শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে, ঠোঁটের উপর বাম হাতে দু আঙুল রাখলো। ভাবছে তার এ অবস্থা করলো কেন, হিসাব তো মিলছে না। রেগে বলল, মশকরা করছিস আমার সাথে? আমার বইয়ের প্রাথমিক সম্পদ পুড়িয়ে বলছিস তুই মাসুম? ইরফান কিছু বলল না। গম্ভীর মুখে সামনে দৃষ্টি রেখে গাড়ি এগিয়ে নিয়ে যায়। কপালে অসংখ্য বিরক্তির ভাঁজ। শুদ্ধ বিরক্তি নিয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ভার্সিটির প্রাঙ্গণে পৌঁছে ইরফান গাড়ি পার্কিং লটে সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। চোখ বুজে বার কয়েক শ্বাস ফেলে এগোয় অফিস রুমের দিকে। শুদ্ধ পেছন পেছন আসে ইরফানের। কয়েক পা দ্রুত ফেলে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে, কিছু বলছিস না কেন? এসব কি খাপছাড়া ব্যবহার? আমি কি মাই? ইরফান ডান হাতের শার্ট কনুইয়ের উপর পর্যন্ত গোটালো খানিকটা। শুদ্ধ এটা দেখিয়ে জিভ গুটিয়ে নেয়, সাথে দাঁড়িয়ে যায়। আর এগোয় না। কি জানি ভাই, যদি মারটার খায়। এর হাত আবার বেশি চলছে ইদানিং। মার খেলে স্টুডেন্টদের সামনে মান ইজ্জত কিচ্ছু থাকবে না। শুদ্ধ দাঁড়ালেও ইরফান দাঁড়ায় না, এগিয়ে যায়। তবে তার গম্ভীর স্বরে ভেসে আসে কিছু শক্ত কথা। ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলল। ইরফানের বাবা বলছে বিয়ের প্রিপারেশন নিতে। সে প্রিপারেশন নিলে ইরফান এসে তার উপর ঝাঁপিয়ে পড়ছে। সে কোথায় যাবে? আর তার বউয়ের কি হবে? কবুল বলার আগেই এই বাপ ছেলের জন্য তার হার্ট অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে। বাম হাতে পোড়া ঠোঁট বোলায়, ডান হাত বুকের বাঁ পাশে রাখে, মুখটা অসহায়। সামনে এক মেয়ের উপর চোখ পড়লে ভ্রু কুঁচকে তাকায় শুদ্ধ মেয়েটির দিকে। মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। কাছে এসে শুদ্ধকে একটা সালাম দিল। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে পকেটে হাত গুজে স্টুডেন্টদের সালাম উত্তর নেয়। মেয়েটা পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ গম্ভীর গলায় বলে, ওয়েট। মেয়েটি পেছন ফিরে তাকালে শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, তুমি আমার দিকে এতক্ষণ তাকিয়েছিলে কেন? ওয়াই? আনসার মি। মেয়েটা অবাক বোকা চোখে শুদ্ধর দিকে তাকায়, এলোমেলো দৃষ্টি ফেলে। মাথা জর্জের ওড়নাটা আরেকটু সামনের দিকে টেনে নিয়ে আমতা আমতা করে বলে, সরি স্যার, এমনি। শুদ্ধ রেগে বলে, অন্যের বউয়ের হকের দিকে নিজেদের নজর দিলে কানে করে একটা থাপ্পড় দিয়ে সিধে করবো বেয়াদব। পড়াশোনা করে টিচারদের সম্মান করতে জানো না? ভুলভাল ইঙ্গিত দেয়। মেয়েটা শুদ্ধর কথায় রেগে যায়। মাথা নিচু তার, ডান হাতের ৫ আঙুল দলা পাকায়। এটা তাদের স্যার না হলে এক্ষুনি একটা থাপ্পড় নিশ্চিত ছিল এই ছেলের গালে। শুদ্ধ ধমকে বলে, আউট। মেয়েটা ধমক খেয়ে কেঁপে ওঠে। দ্রুত সে স্থান প্রস্থান করে। শুদ্ধ ভ্রু কুঁচকে দেখলো মেয়েটার প্রস্থান। এরপর সেও উল্টো ঘুরে অফিস রুমের দিকে যায়। মাইরা বসে বসে বই পড়ছিল। তার ১ মাস পর এসএসসি পরীক্ষা। মাঝে দুদিন একদমই পড়া হয়নি। আজ রাতে না ঘুমিয়ে মেয়েটা পড়ছে মন দিয়ে। ঘাড় বাঁকিয়ে একবার এনায়ের দিকে তাকালো। এনায়া ঘুমে কাঁদা। মাইরা আজ রাত জাগতে পারছে, কারণ দিনে অনেক ঘুমিয়েছে, তাই প্রবলেম হচ্ছে না। দেওয়াল ঘড়িতে দেখলো রাত ১:৩০। চেয়ার থেকে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। টেবিলের উপর রাখা জগ তুললে দেখে জগ খালি। মাইরা বিরক্ত হয়। তেষ্টা পেয়েছে তার। জগটা টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে গেল পানি আনার জন্য। ডাইনিং এ গিয়ে চেয়ারে বসে তৃপ্তি করে পানি খেয়ে উঠে দাঁড়ালো। এরপর ঘরের দিকে যেতে গিয়ে কি মনে করে থেমে যায়। কিছু একটা ভেবে তার ঘরে দৌড় যায়। ড্রয়ার থেকে একটা ছোট কেঁচি বের করে। কেঁচিটার দিকে তাকিয়ে মুখ চেপে হাসে। সারাদিন ওষুধ খেয়ে ঘুমিয়ে শরীর একটু ভালো হয়েছে, অমনি লাম্পা চাপা শুরু করেছে মেয়েটা। একবার ইনায়ের দিকে তাকালো। ইনায়ের নড়চড় নেই। মায়েরা ডান হাতে কেঁচি ধরে, অপর হাতে তার ফোনের ফ্ল্যাশ চালায়। এরপর ঘরে দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর ফোনের ফ্ল্যাশ সামনের দিকে রেখে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে দোতলায় যাওয়ার জন্য। এরপরই ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছে মাইরা। দরজা চাপানো, কিন্তু ভেতর থেকে লাগানো নয়। মায়েরা দরজাটা একটু ফাঁক করলো। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। মায়েরার মনে হলো এই ঘর একটা ভুতুড়ে ঘর। পা দিয়ে একটু একটু করে দরজা ঠেলে মায়েরা ভেতরে উকি দেয়। মেয়েটা ঢোক গেলে এত অন্ধকারে করে রাখা মায়েরার বিরক্ত লাগলো। তারা কি সুন্দর জিরোবাতি জ্বালিয়ে ঘুমায়। বিড়বিড় করলো, এই লোকটা আসলে অটিস্টিক। দুরু দুরু বুকে পা টিপে টিপে ঘরের ভেতর প্রবেশ করে। ফোনের আলো সামনের দিকে ধরলে চোখে পড়ে বিছানায় কেউ শুয়ে আছে উল্টো হয়ে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটু শ্বাস নিয়ে আবারও আলতো পা ফেলে এগিয়ে যায়। একদম বিছানার কিনারায় গিয়ে দাঁড়িয়ে ইরফানের পিঠের দিকে লাইট তাক করে রাখে। ইরফান খালি পিঠ মায়রার চোখে পড়ে। মায়রা ঢোক গেলে সে ভাবলো এই লোক ফর্সা, নাকি তার ফোনটা একটু বেশি উন্নত মানের, তাই এমন লাগছে। ইরফান কোমর পর্যন্ত কাঁথা টেনে উল্টো হয়ে শুয়েছে। দুহাত উপর দিকে উঠিয়েই মাথা ডান দিকে ফিরিয়ে রেখেছে।
মায়রা ইরফানকে দেখা রেখে ইরফানের মাথার দিকে নজর দেয়। ঝাঁকড়া চুলগুলো এলোমেলো হয়ে আছে। মায়রা আবারও একটু হাসে। মনে মনে বিড়বিড় করে, এবার পুটপে ঠেলা, আমাকে কত মার মারলো, গালটা সরকারি পেয়েছে, এখন তোমায় টাক করিয়ে মজা বোঝাবো। হুম। হাতের ফোন মুখের সাহায্যে ধরে হালকা নিচু হয়। কাঁপা হাত দুটো এগিয়ে নেয় ইরফানের মাথার দিকে। বাম হাতে কয়েকটা চুল ধরে ডান হাতে কেঁচি। দুহাত অস্বাভাবিকভাবে কাঁপছে। ভয়ে হয়তো। মায়েরা ঢোক গিয়ে কেঁচিতে চাপ দিতে গেলে ইরফান উল্টো ঘুরে তাকায়। মায়েরা ঠাস করে পড়ে যায় বিছানায়। হাতের কেঁচির কোনা তার গলায় এসে বিঁধে। মায়েরা ব্যথা ভয় সব মিলিয়ে চিৎকার দিতে চায়। তার আগেই ইরফান তার শক্ত ডান হাতে মায়েরার মুখ চেপে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ফোন যে কোথায় পড়েছে লাইট দেখা যায় না, পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। মায়েরার পুরো শরীর কাঁপছে, নড়তেও পারছে না। মনে হচ্ছে তার উপর 100 কেজি বালির বস্তা রেখেছে, আর তাকে বোবা বানিয়ে দেওয়া হয়েছে মুখ চেপে। মায়েরা ঘরে পা রাখার পরপরই ইরফান বুঝেছিল ঘরে কেউ এসেছে। সে তো ঘুমায়নি, কিছুক্ষণ আগেই শুয়েছে। যা একটু চোখ লেগে গেছিল মায়েরার আগমনে তাও হাওয়া হয়ে গিয়েছে। তাদের বাড়িতে যে চোর আসবে না তা সবার জানা। এই বাঁদর ছাড়াই কেউ এভাবে আসবে না। ইরফান তাও হয়তো বুঝেছিল, তাই চুপচাপ শুয়েছিল এ কি করে সেটা দেখার জন্য। ইরফান তার বাম দিকে হাত বাড়িয়ে বেড সাইড ল্যাম্প জ্বালায়। ঘর জুড়ে স্বল্প আলো ছড়িয়ে পড়ে। মায়েরার চোখের পাতা পিটপিট করে তাকায়। তার উপর ইরফানকে দেখে ঢোক গেলে হাত নাড়াতে যায়, তবে পারে না। মায়েরার ভয়ঙ্কর কান্না পাচ্ছে। ইরফান শক্ত কণ্ঠে বলে, এখানে কেন এসেছো? মায়েরা ঢোক গেলে একটু নড়ার চেষ্টা করলো, পারল না। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। আবছা আলোয় ইরফানের শক্ত মুখটা দেখে মায়েরার আত্মার পানি শুকিয়ে যায়। মনে মনে বলছে, একবার এই জল্লাদের হাত থেকে বাঁচিয়ে দাও, এই চুল মাটিতে ঠেকে কেশবতী হয়ে গেলেও আর আসবো না। ইরফান আবারও শক্ত কণ্ঠে বলে, স্টুপিড, কেন এসেছো এখানে, ওয়াই? মাইরা কেঁপে ওঠে, চোখ দুটো বুজে নেয়। আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না। ইরফান মায়রার মুখ থেকে হাত সরিয়ে নিলে মায়রা দ্রুত চোখ খুলে উল্টে নেয়। কিন্তু সে তো শুধু মুখ ছাড়া পেয়েছে। ইরফান তার উপর থেকে এক চুলও সরেনি। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাঁপা কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমি আপনাকে মানুষ বানিয়ে চলে যেতাম, ছেড়ে দিন প্লিজ। ইরফান রাগান্বিত স্বরে বলে, হোয়াট? মায়রা কেঁপে ওঠে, ইস, ভুল জায়গায় সত্য কথা বলে ফেলেছে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, সরি সরি, আমি বলতে চাইছিলাম আমার খিদে পেয়েছে, ছেড়ে দিন দয়া করে। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মায়রার মুখের দিকে। গম্ভীর গলায় বলে, আমি খাবার নিয়ে বসেছিলাম, ইডিয়েট। মায়রা ওদিক ওদিক তাকিয়ে চোখ ঘুরিয়ে চটপট করে বলে, আসলে আমি রান্নাঘর ভেবে এই ঘরে ঢুকে পড়েছি। আর এমন ভুল হবে না, সরুন দয়া করে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। তীক্ষ্ণ চোখে মায়রার মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। মায়রা চোখ বুজে দোয়া পড়ছে। বাঘের থাবায় বন্দি সে। দোয়া ছাড়া আর কিছু মাথায় আসছে না। ইরফান মায়রাকে ছেড়ে উঠে বসলে মায়রা দ্রুত শোয়া থেকে উঠে পড়ে। গলার কাছে কেচি ঠাস করে পড়ে ইরফানের হাতের উপর। মায়রা সেসব দেখলো না, তার ফোনের খোঁজও করলো না। সব ভুলে সে শুধু এ ঘর থেকে বেরোতে চায়। মেয়েটা বিছানা থেকে নেমে দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়রার হাত টেনে ধাক্কা দিলে মায়রা পেছন থেকে এসে ঠাস করে ইরফানের বুকে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মায়রার পেট পেঁচিয়ে ধরে। মায়রা ভয়ে কাঁপছে। সে কি এই বাঘের থেকে ছাড়া পাবে না? সবাই তো ঘুমায়, বাঁচাবে কে তাকে? ইরফান শক্ত কণ্ঠে বলে, আমাকে টাক করাতে এসেছিলে, শাস্তি না নিয়েই যাবে? মায়রা চোখ বড় বড় করে তাকায়। তার পেটে থাকা ইরফানের হাত দু হাতে ঠেলে সরাতে চায়, পারে না, তবে হালও ছাড়ে না। ইরফান ডান হাতে কেচি তুলে নেয়, মায়রার সামনে নিয়ে কয়েকবার নাড়াই কেচি। এরপর গম্ভীর স্বরে বলে, তোমার চুলকে বাঁচাবে এবার? মায়েরা কেঁদে দিয়ে বলে, না না, আমার চুল কাটবেন না, প্লিজ প্লিজ, আমার সাধে চুল, ছেড়ে দিন আমায়। আপনি কেশবতী হয়ে গেলেও আর তাকাবো না আপনার চুলের দিকে, ছেড়ে দিন আমায়। ইরফান ছাড়লো না মায়রাকে। মায়রা উপায় না পেয়ে মাথা নিচু করে ইরফানের হাতে দাঁত বসিয়ে দেয়। ইরফান শক্ত চোখে মায়রার পিঠে ছড়িয়ে পড়া চুলগুলোর দিকে তাকায়। মায়রা ইরফানের হাত কতক্ষণ দিয়ে কামড়ে ধরে রাখলো। ইরফানের কোনো হেলদোল নেই। মায়রার এতে রাগ লাগলো। হাত থেকে দাঁত সরিয়ে হাতের উপর ঠোঁট জোড়া রেখেই বিড়বিড় করলো, উফ আল্লাহ, এই লোকটা কেমন গন্ডার বানিয়েছো কেন? ইরফান মায়রার পেট ধরে রাখা হাত শিথিল করলে মায়রা পড়ে যেতে নিলে ইরফান মায়রার চুলের গোছা ধরে মায়রাকে তার দিকে ফেরায়। মায়রা ব্যথা পায়, কেঁদে কেটে বলে, ব্যথা পাই আমি, ছাড়ুন বলছি, আর আপনার চুল কাটতে আসবো না। ইরফান নীরব চোখে মায়রার মুখ পানে চেয়ে কিছুই বলে না। চুলের গোছা আরো খানিকটা শক্ত করে ধরে। মায়রার মাথা হেলে গিয়ে ইরফানের বুকে ঠেকে।
ইরফান শক্ত গলায় দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, আউট। কথাটা বলে মায়েরা চুল থেকে হাত সরিয়ে নেয়, হাতের কেচে ছুঁড়ে মারে। মায়েরা ছাড়া পেয়েই দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়। 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগায় ঘর থেকে বেরোনোর জন্য। যাওয়ার সময় হাত লেগে একটা ফুলদানি ঠাস করে পড়ে যায়। মায়েরা ভয়ে চেঁচিয়ে ওঠে, পেছন ফিরে তাকায় না, দ্রুত দরজার কাছে চলে যায়। দরজায় হাত রেখে একবার পেছন ফিরে রেগে বলে, এই যে শুনুন, আমি সুযোগ পেলে ঠিকই আপনাকে মানুষ বানিয়ে ছাড়বো। এমন জঙ্গলি মানুষকে দেখলে যে কেউ ভয় পাবে। কথাটা বলেই দৌড় লাগায় আবার। ছাড়া পেয়ে সব বলা কথা ভুলে গিয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে মায়নার প্রস্থান দেখলো, বিড়বিড় করলো, স্টুপিড বাঁদর। মায়রা ঘর থেকে বেরিয়ে সামনে তার শ্বশুরকে দেখে থতমত খেয়ে যায়। তারেক নেওয়াজে ঘুম ভেঙে যাওয়ায় তিনি পানি নিতে ঘর থেকে বেরিয়েছিলেন। উপরে শব্দ পেয়ে দ্রুত উপরে উঠে আসে। ইরফানি ঘর থেকে এত রাতে মায়রাকে বের হতে দেখে তিনি হতভম্ব হয়ে চেয়ে আছেন। যদিও এরা নামে স্বামী স্ত্রী, কাজে তো নয়। তাছাড়া মায়রার চোখে পানি দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কেঁদেছে। মায়রা দু হাতে চোখ মুছে আমতা আমতা করে বলে, ঘুম পেয়েছে বাবা, যাই। আচ্ছা। কথাটা বলে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ওদিকে ইরফান বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এই বাঁদরের জন্য আর দরজা খুলেও রাখা যাবে না। এগিয়ে এসে দরজা লাগানোর জন্য বাম হাত বাড়িয়ে দরজায় হাত রাখে, কিন্তু সামনে চোখ পড়লে থেমে যায়। দরজার সামনে তার বাবা দাঁড়িয়ে আছে। ইরফান বাবাকে দেখে অবাক হয়। তারেক নেওয়াজ অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। চোখ ঘুরিয়ে ইরফানের হাতে চোখ পড়লে আরো অবাক হয়। ইরফান বাম হাত এগিয়ে দিয়েছে দরজা লাগানোর জন্য। মায়েরা বাম হাতে কামড় দিয়েছে একটু আগে। ফর্সা হাত হওয়ায় কামড়ের লাল দাগটা তারেক নেওয়াজের চোখ এড়ালো না। তিনি অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে চোখ তুলে তাকায়। ইরফান ও বাবার দৃষ্টির মানে বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার বাবার দিকে। বউ বলে মানো না, তাহলে এসব কি? ইরফান ভ্রু কুঁচকে বলে, কোন সব? তারেক নেওয়া ছেলের উপর চরম বিরক্ত। ফোঁস করে শ্বাস ফেলে ইরফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি মায়েরাকে মেনে নিয়েছো? ইরফান গম্ভীর গলায় বিরক্তি মাখা কণ্ঠে বলে, আমি কোনো বাচ্চাকে আমার আশেপাশে দেখতে চাই না। তারিক নেওয়াজ রেগে যায় ইরফানের কথায়। কয়েক পা এপাশ ওপাশ করে ইরফানের দিকে খানিকটা এগিয়ে এসে ধমকে বলে, তোমাকে আমি ভালো ভেবেছিলাম। তুমি এসব কি করছো? মেয়েটাকে ইউজ করে 2 দিন পর ডিভোর্স দিয়ে দিবে। ইরফান রেগে বলে, এখানে ডিভোর্সের কথা আসছে কোথা থেকে? তো আসবে না, তুমি তো মানছো না তাকে। রাতভর বাচ্চা মেয়েটাকে এইভাবে ইউজ করতে একটু বাঁধলো না তোমার? ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে চেয়ে আছে। কিসের ইউজ করার কথা বলছে? তাকে কি চরিত্রহীন ভাবছে কোনোভাবে? রেগে বলে, মাঝরাতে উঠে এসে ভুলভাল পদবি দিয়ে আমাকে রাগিও না বাবা, ঘুমাতে যাও। তারিক নেওয়া ছেলের কথায় বিস্ময় নিয়ে তাকালো। এই ছেলে তলে তলে সব করে, এমন ভান করছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। আমি ভুলভাল পদবি দিচ্ছি? সব তো নিজের চোখে দেখলাম। ইরফান কপালে 2 আঙ্গুলের সাহায্যে কয়েকবার স্লাইড করে, এরপর চোখ তুলে বাবার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, কি দেখলে? তারিক নেওয়া ছেলের কথায় থতমত খেয়ে তাকায়। রেগে বলে, যা দেখালে তাই দেখলাম। ইরফান নিজের দিকে একবার তাকায়, উদাম শরীর, পরনের ট্রাউজার। বিরক্ত হয়ে বাবার দিকে তাকিয়ে বলল, শার্টলেস প্রথমবার দেখছো? এমন তো নয়। তারিক নেওয়াজ রেগে বলল, আমি মায়ের কথা বলছি। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে ফোঁস করে শ্বাস ফেলে। বাবার দিকে তাকিয়ে রেগে বলল, ওই স্টুপিডের নাম জপতে ইচ্ছে করলে প্লিজ নিচে ঘরে গিয়ে জপো। তারিক নওয়াজ দ্বিগুণ রেগে বলল, তোমাকে আমার ছেলে ভাবতেই অবাক লাগছে। ভুলেও ডিভোর্সের কথা ভেবো না। মায়েরা যদি দিন দিন বড় না হয়ে আরো ছোট হয়ে যায়, তবুও ওর সাথেই থাকতে হবে, মাথায় রেখো। কথাটা বলে বিরক্ত হয়ে উল্টো ঘুরে চলে যায়। বিড়বিড় করে, অসভ্য ছেলে। ইরফান রেগে ঠাস করে তার ঘরের দরজা আটকে দেয়। রাগে শরীর রি করছে। কোমরে হাত দিয়ে বারবার এপাশ ওপাশ করে হাঁটতে লাগলো। ইচ্ছে করছে মেয়েটার দুগালে ঠাটিয়ে 2 থাপ্পড় মারতে। ইরফানের এক ঘর পর জাহারা আর তার মা থাকে। ইরফানের ঘরে এত শব্দ ও মায়েরা চিৎকার শুনে জাহারা জায়গা পেয়ে গিয়েছিল। জাহারার মা জায়গা পায়নি, তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। কিন্তু জাহারা জায়গা পেয়ে ঘরে দরজা খুললে মায়েরাকে ইরফানের ঘর থেকে বেরোতে দেখে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয় সেখানে। ইরফানের বাবা চলে যায়, ইরফান দরজা লাগিয়ে দেয়। যাহারা দরজার আড়ালে চুপ করে থম মেরে দাঁড়িয়ে থাকে। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে পড়েছে মেয়েটা বুঝতেই পারল না। ধীরে ধীরে ঘরের ভেতর গিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর দরজা ঘেঁষে সেখানে হাঁটু মুড়ে বসে পড়ে। হাঁটুতে মাথা রেখে ফুঁপিয়ে ওঠে। তার মনে পড়ে, সে যখন ক্লাস 10-এর টেস্টে ফেল করেছিল, তখন তার মা ভাই অনেক বকেছিল। তার খালা তাকে এই বাড়িতে এনে পরীক্ষার আগ পর্যন্ত এখানেই রেখে দিয়েছিল।
তাকে নিয়ম করে ইরফান ভাই পড়াতো। কি সুন্দর পড়ায় ইরফান ভাই! যাহারা ইরফানের পড়ানোয় মুগ্ধ হতো। ইরফান ভাই মাঝে মাঝে কাজের চাপে না পড়ালে যাহারা সেদিন ভালো যেত না। কি করে যাবে? যাহারা তো পুরো ১ ঘন্টার বেশি পড়ার পাশাপাশি ইরফান ভাইকে মুগ্ধ হয়ে দেখত। কাজ শেষে যখন ইরফান ভাই বলতো তার ঘরে যেতে পড়াবে বলে, তখন যাহারা নাচতে নাচতে হাজির হয়ে যেত। ইরফান ভাই প্রাইভেট পড়াতো না, খালার কথা তাকে দেখিয়ে দিতে রাজি হয়েছিল। সেই যে যাহারা ছোট্ট দুনিয়ায় হঠাৎ ইরফান ভাই নামক এক বসন্ত এসে হাজির হলো। এরপর যাহারা এসএসসি দেয়, এইচএসসির পর দিনরাত এক করে অ্যাডমিশনের জন্য পড়েছে ইরফান ভাইয়ের ভার্সিটিতে চান্স নেওয়ার জন্য। গত বছর সেই ভার্সিটিতে চান্স পেয়েও যায়, কিন্তু হঠাৎই তার গড়ে তোলা সব অনুভূতি এক ছোট একটা মেয়ে এসে থাবা বসালো, ইরফান ভাইকে কেড়ে নিল তার থেকে। যাহারা কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছে। মেয়েটা সমানে ফোঁপায়। বসা থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেয়। তার বড্ড কষ্ট হয় ইরফান ভাইয়ের পাশে অন্য কাউকে দেখলে। ৩ বছর আগে যাকে মন দিয়ে বসেছে, আজ হঠাৎ সে বউ নিয়ে সংসার করছে। যাহারা কি করে মানবে? ওয়াশরুমে বসে অনেকক্ষণ কাঁদলো। এরপর চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে আসে। মায়ের পাশে চুপচাপ শুয়ে পড়ে, চোখে ঘুম নেই। তার দম বন্ধ লাগছে। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দেয়। ফজরের আজান শুনে উঠে নামাজ পড়ে নেয়। এরপর আরো অনেকক্ষণ বসে বসে কাঁদে। জাহারার মা নামাজ শেষে ঘরে লাইট জ্বালিয়ে জাহারার দিকে তাকিয়ে আঁতকে ওঠেন। যাহারা বিছানার কোনায় চুপ করে বসে বসে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছিল। সে তো কাঁদতে চায় না, কিন্তু কেন যে চোখ থেকে পানি গড়ায় এত? বারবার মনে পড়ছে ইরফান ভাই আর মায়েরা রাতে এক ঘরে ছিল। জাহারার মা এগিয়ে এসে মেয়ের পাশে বসেন। যাহারা মায়ের দিকে তাকায় না। ভদ্রমহিলা যাহারার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদছিস কেন মা? যাহারা ফুঁপিয়ে ওঠে, আবারও কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে যায়। অসহায় কণ্ঠে বলে, ইরফান ভাইকে এনে দাও না মা। তুমি আর খালামণি যে বললে ইরফান ভাই আমাকে ভালোবাসবে, তোমাদের কথা তো মিলল না মা। জাহারার মা কি বলবেন বুঝলেন না। দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফান তো বিয়েটা মেনে নেয়নি, একটু ধৈর্য ধর। জাহারা হঠাৎই রাগে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, ওরা একসাথে থাকতে শুরু করেছে, আমাকে আর কত ধৈর্য ধরতে বলো? আমি কিন্তু ইরফান ভাইয়ের পাশে কাউকে মানব না। ওই মেয়েকে ছাড়বো না আমি। জাহারার মা মেয়ের দিকে অবাক হয়ে তাকালেন। মেয়েটা ইরফানকে পছন্দ করত, কিন্তু এতটা পজিটিভ তিনি বোঝেননি। জাহারাকে কিছু বলল না, চুপ করে পাশ থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। রুমা নেওয়াজের ঘরে গিয়ে দেখেন তারিক নেওয়াজ আছে। তিনি তার বোন রুমা নেওয়াজকে ডাকলে তিনি ভেতর থেকে আসছি বললে জাহারার মা আবারও তার ঘরে চলে আসে। ওদিকে রুমা নেওয়াজ বোনের ডাকে উপরে আসেন। আপা, তুমি যে আমার মেয়েটাকে তোমার ছেলের জন্য নিতে চেয়েছিলে, ভুলে গিয়েছো? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোর দুলাভাই তো শুনলো না আমার কথা, কি করব বল? বিয়ে যেহেতু হয়েই গেছে, এখন তো কিছু করার নেই। বিয়ে না হলে আমি জাহারাকেই আমার ঘরের ছেলের বউ করে নিয়ে আসতাম। জাহারার মা মেয়ের দিকে তাকায় একবার, মেয়েটা কেঁপে কেঁপে উঠছে। তিনি তার বোনের হাত দুটো আগলে বলেন, আপা আমি জানি তুমি আমাকে সেভাবে কথা দাওনি, আমি বেশি আশা করেছিলাম, কিন্তু আমার মেয়েটার দিকে একবার দেখো। বোনের কথায় রুমা নেওয়াজ ভ্রু কুঁচকে জাহারের দিকে তাকায়, এগিয়ে এসে জাহারের পাশে বসে যাহারা মাথা টেনে তোলে। জাহারা খালাকে দেখে খালার বুকে পড়ে কাঁদতে লাগে। রুমা নেওয়াজ বোধহয় অনেক কিছুই বুঝল। তিনি যাহারা ব্যাপার জানতেন না। তার বোন ইরফানকে মেয়ের জামাই হিসেবে চেয়েছিল। সে ইরফানের বাবার সাথে আলোচনা করতে চেয়েছিল এ নিয়ে, কিন্তু তার আগেই ইরফানের বিয়ে হয়ে যায়। যারা খুব শান্তশিষ্ট একটা মেয়ে, ইরফান যেমন চুপচাপ স্বভাবের, যারা তেমন শান্তশিষ্ট খুব ভদ্র একটা মেয়ে। রুমা নেওয়াজে যাহারাকে ভীষণ পছন্দ ছিল। অন্তত মায়েরা যেত 1000 গুণ ভালো মেয়ে যাহারা, কিন্তু তার তো কিছু করার নেই। জাহারার মা এগিয়ে এসে বলেন, আপা, ইরফান তো বিয়েটা মানে না। ওদের ডিভোর্স করিয়ে আমার মেয়েটার সাথে ইরফানকে বেঁধে দিলে হয় না আপা? রুমা নেওয়াজ জাহারার দিকে তাকালো। মেয়েটার মুখের অবস্থা করুণ, কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা করে ফেলেছে। হাত বাড়িয়ে জাহারা চোখের পানি মুছিয়ে দিয়ে বলেন, কান্না করিস না মা, আমি দেখছি, কান্না থামা। জাহারা তার খালামণিকে আঁকড়ে শুধু ফোপায়, কিচ্ছু বলে না। ইরফান সকাল সকাল ঘর থেকে বেরিয়ে তার দরজার সামনে জাহারাকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। জাহারা হাতে এক মগ ব্ল্যাক কফি নিয়ে দাঁড়িয়ে আছে। দ্রুত ইরফানের দিকে এগিয়ে দিলে ইরফান নিয়ে নেয়। সে এটা নিতেই বেরোচ্ছিল। জাহারা থেকে কফির মগ নিয়ে উল্টো ঘুরেও আবার জাহারার দিকে তাকিয়ে বলে, ভার্সিটি যাস না কেন? জাহারা মাথা নিচু করে আনমনে বলল, তুমি এটা খেয়াল করেছো ইরফান ভাই? ইরফান শুনতে না পেয়ে ভ্রু কুঁচকে বলে, হোয়াট? জাহারা থতমত খেয়ে বলে, না মানে যাব। ইরফান আর কিছু না বলে ঘরের ভেতর চলে যায়।
ইরফান জাহরাকে তোমার সাথে নিয়ে যাও, একই ভার্সিটিতেও। ইরফান ভার্সিটির উদ্দেশ্যে বের হচ্ছিল, মায়ের কথায় পা থেমে যায়। হাত ঘড়িতে একবার সময় দেখে এরপর গম্ভীর গলায় বলে, আমার কাজ আছে। যারা খাবার টেবিলে বসেছিল, ইরফানের কথা শুনে চোখের কোণে পানি জমে। খাবার থামিয়ে চুপ করে বসে থাকে। ইরফান কথাটা বলে ডাইনিং টেবিলে নজর পড়লে ভ্রু কুঁচকে তাকায়, কপাল জুড়ে বিরক্তির আভা ফুটে ওঠে। মায়েরা নুডলস কিছুটা বাচ্চাদের মতো করে মুখে নেয়। এরপর মুখের খাবার চিবোতে চিবোতে গালে হাত দিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান তার দিকে তাকিয়ে আছে দেখে মায়েরা দ্রুত চোখ সরিয়ে খাবার প্লেটে দৃষ্টি ফিরিয়ে আনে। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে অসহায় মুখ করে থাকে। আবার কি তাকে থাপ্পড় দিবে নাকি? কথাটা ভাবতেই বাম হাত গালে চলে যায়। সে কিন্তু আর মার খাবে না। চোখ তুলে আর চোখে আবার তাকালো ইরফানের দিকে। ইরফানের অমন তীক্ষ্ণ দৃষ্টি দেখে চোখ নামিয়ে হাতের কাটা চামচের দিকে তাকিয়ে বিড়বিড় করে, ইচ্ছে তো করে এই হুতুম প্যাঁচার চোখ কানা করে দিই। ইরফান মায়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে, ইডিয়েট। এরপর গটগট পায়ে চলে যায়। ইরফান চলে গেলে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার উল্টো পাশে বসা জাহারার দিকে তাকিয়ে হেসে বলে, আপু, তোমাকে নিয়ে যায়নি বলে মন খারাপ করো না। বাবাকে বললেই নিয়ে যাবে। জানোই তো এই লোকটা কেমন খাটাস। পেছন থেকে রুমা নেওয়াজ গম্ভীর গলায় বলে, কে খাটাস? মায়েরা অসহায় মুখ করে তাকায়। তার শাশুড়ি কোথা থেকে চলে আসে। নিজের ছেলে নামে সত্য কথা তো নিতে পারে না। আমতা আমতা করে বলে, আমি। রুমা নেওয়াজ মায়ের দিকে মনোযোগ দিল না। জাহারা পাশে চেয়ারে বসে বলে, নিজেকে একটু শক্ত কর মা। জাহারা মাথা নিচু করে থাকে। মায়েরা ভ্রু কুচকে চেয়ে আছে জাহারার দিকে। মেয়েটার মন খারাপ মনে হয়, কিন্তু কেন? মায়েরা মৃদু হেসে বলে, আপু, আমি আজ এনায়পুর কলেজে যাব। বাবা বলেছে নিয়ে যাবে, তুমিও যাবে? তাহলে দেখবে মন ভালো হয়ে যাবে। যাহারা চোখের পানি টইটুম্বর, সেভাবে চোখ তুলে শক্ত চোখে মায়ের দিকে তাকায়। যাহারা দৃষ্টি দেখে মায়েরা চুপসে যায়। ঢোক গিলে বলে, তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো আপু? তাহলে সরি। যাহারা আধ খাওয়া খাবার রেখে উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে তার ঘরের দিকে যেতে থাকে। রুমা নেওয়াজ পিছু ডাকে, খাবারটুকু শেষ করে যেতে বলে। যাহারা ঘরের দিকে যেতে যেতেই ভাঙ্গা গলায় বলে, খালামণি জোর করো না প্লিজ, ভালো লাগছে না। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললে। মায়েরা কিছুই বুঝলো না, বোকা চোখে শুধু দেখলো। রুমা নেওয়াজ মায়ের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। সবকিছু কেমন যেন খাপছাড়া লাগছে তার। ভাবনার মাঝে জাহারা রেডি হয়ে ব্যাগ হাতে নিয়ে নিচে নেমে আসে। রুমা নেওয়াজ জাহারাকে দেখে এগিয়ে গিয়ে বলেন, জাহারা মা, এভাবে চলে যাচ্ছিস কেন? জাহিদ পেছনে দাঁড়িয়ে বলে, খালামণি, দেখো তো এর কি হয়েছে। আমাকে টেনে আনলো, বলে ওকে এক্ষুনি বাসায় রেখে আসতে হবে। রুমা নেওয়াজ জাহারা মাথায় হাত বুলিয়ে বলল, এমন করিস না মা, আর কয়েকটা দিন থেকে যা। যারা বাঁ হাতে চোখ মুছে ভাইয়ের হাত ধরে বলে, আমি আর এখানে থাকতে পারবো না খালামণি, জোর করো না। ইনায়া তার ঘর থেকে বেরিয়ে এসে জাহরাকে দেখে অবাক হয়ে বলে, আপু, তোমরা যে এবার 7 দিন থাকবে বললে, প্লিজ আপু থেকে যাও। জাহরা বিরক্ত হয়ে ইনায়ার দিকে তাকিয়ে বলে, আমাকে দিয়ে কি করবি? ভাবি তো পেয়ে গিয়েছিস, আমাকে দিয়ে কি এখন? ইনায় অবাক হয়ে তাকালো জাহরার দিকে। জাহরা এভাবে কথা বলছে কেন? জাহিদ জাহরা মাথায় টোকা দিয়ে বলে, এভাবে কথা বলছিস কেন? ইনায় তো ভালোবেসে বলছে। জাহরা কিছুই বলল না, একা একাই বেরিয়ে যেতে লাগলো। রুমানা জোর করে জাহরার হাত থেকে ব্যাগ ছাড়িয়ে নিয়ে বলল, আমার কথা শুনবি না তুই? আমি তোর কেউ নই। জাহরা মাথা নিচু করে আছে, চোখের কোণে পানি। জাহিদ তার বোনের ব্যাপার বুঝল না। খালামণি যেহেতু একে আটকেছে, আজ আর যেতে হবে না। রুমা নেওয়া জাহরাকে নিয়ে তার ঘরের দিকে যান। জাহিদ পাশ কাটিয়ে মায়রার পাশে চেয়ারে গিয়ে বসে বলে, হাই কিউটি ভাই। মায়রা খাবার খাওয়া রেখে জাহারাদের কাহিনী দেখছিল। পাশ থেকে জাহিদের কথা শুনে মৃদু হেসে বলে, আমার নাম মাইরা। জাহিদ হেসে বলে, তুমি ভীষণ কিউট, তাই এই নাম দিয়েছি বুঝলে। মায়েরা কিছু বলল না। জাহিদ আবারও বলে, নুডলস তোমার এত ফেভারিট, এতগুলো খেতে পারবে? মায়েরা হেসে বলল, আমার সবই ফেভারিট, শুধু করলা একটু বেশি। জাহিদ অবাক হয়ে বলল, সিরিয়াসলি? করলা, ইয়াক। জাহিদের ছোট নাক ছিটকানো মায়েরার পছন্দ হলো না। তার এত স্বাদের খাবারটাই সবাই এমন করে কেন? ভাল লাগে না। দরজা থেকে ইরফানে গম্ভীর স্বরে শক্ত কণ্ঠ ভেসে আসে, জাহিদ। মাইরা, জাহিদ, এনায়া তিনজনেই দরজার দিকে তাকায়। জাহিদ ঢোক গেলে, কাল সারাদিন কাপড় আয়রনের দোকানে কেটেছে, আজ আবার কি? মায়েরা বিরক্ত হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। এই লোক তো চলে গেল, আবার কোথা থেকে উদয় হলো? জাহিদ হেসে বলে, হ্যাঁ ইরফান ভাই বলো। এসো। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে বলে, কোথায়? ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে তাকায়, মনে হচ্ছে আসবে আর টুপ করে মায়েরাকে গিলে খাবে। মায়েরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। সে কি করেছে? এই লোক এভাবে তাকিয়েছে কেন? মাথা নিচু করে নিজের দিকে তাকালো, এক পা ভাঁজ করে চেয়ারের উপর উঠিয়ে আরেক পা ঝুলিয়ে বসেছে। ইরফানের দিকে তাকিয়ে পা নামিয়ে সুন্দর মতো ভদ্রভাবে বসলো। ঠিকঠাক হয়ে বসার সময় জাহিদের গায়ের সাথে গা লাগে। মায়েরা জাহিদের দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে বলে, সরি ভাইয়া।
জাহিদ মৃদু হেসে বলে, ইটস ওকে কিউটি পাই। মাইরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান ক্ষোভের দৃষ্টিতে তার দিকে চেয়ে দ্রুত পায়ে এদিকে আসছে। মাইরা ভয়ে দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার মনে হচ্ছে ইরফান তাকে তুলে আছাড় মারতেই এদিকে আসছে। গতি দেখে তো তাই মনে হচ্ছে। মাইরা দৌড়ে জাহিদের পেছনে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে বাঁচাও কেউ। জাহিদ আর ইনায়া বুঝলো না মায়রার কাণ্ড। তার ভাই বা এভাবে আসছে কেন? ইরফান চোখের পলকে মায়রার কাছে আসে। মায়রা নিচু হয়ে টেবিলের নিচে ঢুকতে গেলে ইরফান মায়রার হাত শক্ত হাতে চেপে ধরে। মায়রা কাচুমাচু হয়ে অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। কাঁদো কাঁদো মুখ করে বলে, দেখুন, আমি তো বলেছি আপনার চুল আর কাটবো না, ছেড়ে দিন আমায়। ইরফান রেগে বলে, আচ্ছা। মায়রার মনে পড়ে সে লাস্টে বলেছিল কেটেই ছাড়বে। ভাবনার মাঝে ইরফান মায়রাকে টেনে নিয়ে যেতে থাকে মায়রার ঘরের দিকে। মায়রা এক প্রকার দৌড়াচ্ছে, হাত ছাড়ানোর চেষ্টা করে আর বলতে থাকে, ছাড়ুন আল্লাহ, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? লাস্ট কথা তুলে নিলাম, এখন ছাড়ুন আমায়। ইনায়া জাহিদ কিছুই বুঝলো না। পেছন থেকে জাহিদ বলে, ইরফান ভাই কি করছো? ছাড়ো কিউটি পাইকে, ব্যথা পাচ্ছে তো। ইরফান সাথে সাথে উল্টো ঘুরে জ্বলন্ত চোখে জাহিদার দিকে তাকায়। জাহিদ ইরফানের অমন চাহনি দেখে আমতা আমতা করে বলে, না মানে নিয়ে যাও, তোমারই তো বউ, নিয়ে যাও। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মায়রার হাত চেপে মায়রার ঘরের দরজার সামনে থেকে মায়রাকে ভেতরে ধাক্কা দেয়। মায়রা কয়েক পা পিছিয়ে যায়, হাতটা উল্টে পাল্টে দেখে লাল হয়ে গিয়েছে। অপর হাতে হাতটা একটু বুলালো। ইরফান ঘরের ভেতর এসে ঠাস করে দরজা লাগিয়ে লক করে দেয়। মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে, ভীত স্বরে কাঁপা কণ্ঠে বলে, কি করেছি আমি? বললাম তো আপনার চুল কাটবো না। ইরফান মায়ের দিকে এগিয়ে আসলে মায়রা কাচুমাচু হয়ে কয়েক পা পিছিয়ে যায়। ইরফান গম্ভীর গম্ভীর গলায় বলে, কিন্তু আমি তোমার চুল কাটবো। মাইরা চোখ বড় বড় করে বলে, না প্লিজ, আমি অনেক কষ্ট করে চুল বড় করেছি, এগুলো আমার চুল, কাটবেন না একদম, ভালো হবে না বলে দিচ্ছি। ইরফান মায়রার দিকে আরো খানিকটা এগিয়ে আসলে মাইরা ভয়ে তার দুগালে হাত দেয়। কান্নামাখা গলায় বলে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমার গাল সরকারি নয়, বুঝেছেন? ইরফান হঠাৎই মায়রার গলা থেকে ওড়না টান নিয়ে নিয়ে নেয়। মায়রা লজ্জায় রাগে চেঁচিয়ে বলে, আরে আরে আমার ওড়না, আমার ওড়না দিন। ইরফান গম্ভীর মুখাবে মায়রার ওড়না ডান হাতে পেঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলে, যে ওড়না মাথায় থাকে না সে ওড়না তোমার লাগবে না, এইভাবেই থাকো। মায়রা কেঁদে দিয়েছে প্রায়। এই লোকটা এমন কেন? তাকে বউ বলে মানে না, শুধু তার ইজ্জতে হাত দিতে আসে। বেয়াদব লোক, বিড়বিড় করে বলে মাইরা। খোপা খুলে দিয়ে চুলগুলো সামনে নিয়ে আসে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। দম বন্ধ লাগছে তার। একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়েরা মাথা উঁচু করে রেগে বলে, সরবেন নাকি কোলে উঠবেন, অসহ্য লোক একটা। ইরফান দাঁতে দাঁত চেপে বাঁ হাতে মায়রার মাথার পেছনে একগোছা চুল মুঠো করে ধরে। মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে, আহ ছাড়ুন, লাগছে আমার। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার মুখের দিকে চেয়ে থাকে। হাত কিছুটা শিথিল করে, তবে ছাড়ে না। দাঁতে দাঁত পিষে ধমকের স্বরে বলে, যদি এই ঘর থেকে বেরিয়েছ, আই সোয়ার তোমার মাথার একটা চুলও থাকবে না। কথাটা বলে মৃদু ধাক্কা দেয়। মায়রা বিছানার উপর উপুড় হয়ে পড়ে যায়। ইরফান হাতের ওড়না মায়রার দিকে ছুঁড়ে মেরে গট গট পায়ে গিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা কেঁপে ওঠে। নিজের ওপর পড়ে থাকা ওড়না নিয়ে নিজেকে ঢেকে নেয়। খাওয়ার সময় হয়তো মাথা থেকে ওড়না পড়ে গিয়েছিল, বুঝতে পারেনি। আর এই লোক তাকে মানবে না, আবার স্বামীগিরি দেখাতে আসে। ভাবনা রেখে ধীর পায়ে দরজা খুলতে গেল। ওই লোকের কথা শুনে সে ঘরবন্দি হয়ে বসে থাকবে? অসহ্যকর লোক একটা। কিন্তু দরজা তো খোলে না। বুঝলো লক হয়ে গিয়েছে, এবার ওপর থেকে চাবি দিয়ে খুলতে হবে। রাগে দরজায় একটা লাথি দিলেই নিজেই ব্যথা পেয়ে পা ধরে বসে পড়ে। এত রাগ লাগছে, তার অর্ধেক নুডলস ওখানে পড়ে আছে, পেটটাও ভরেনি। বিড়বিড় করে, এত খবিশ মানুষ জীবনে দেখিনি। চেয়েছিলাম চুল সাইজ করব, এখন মনে হচ্ছে একটা চুলও রাখবো না। আমাকে একটু শান্তি করে খেতেও দেয় না। খবিশ লোক একটা, আবার থেকে ঘরবন্দি করার পায়তারা করছে। এমনিতেই গ্রাম থেকে এসে এখানে বিরক্ত লাগে, এখন ঘর থেকেই বেরোতে দেবে না, শখ কত। সেই বেরোবে, 100 বার বেরোবে। ইরফান ঘর থেকে বেরিয়ে জাহিদের কাছে দাঁড়িয়ে বলে, এসো। ইনা আর জাহিদ দুজনেই হাঁ করে চেয়েছিল মায়ের ঘরে দরজার দিকে। ইনা সবচেয়ে বেশি অবাক হলো তার ভাই করছেটা কি, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। জাহিদ এসব অবাকতা রেখে চেয়ারে বসে বলে, খেয়ে নি ফার্স্ট। জাহিদ 2 মিনিটে কিছুটা নুডলস খেয়ে নেয়। সে পরিকল্পনা করছে এই কাজ করেই সে এই বাড়ি থেকে চলে যাবে। কি রে বাবা, বেড়াতে এসে শুধু কাজ করতে হচ্ছে, এর যে নিজের বাড়ি গিয়ে শুয়ে ঘুম পাড়ুক, সেটাই ভালো। এরপর পানি খেয়ে ঘরের দিকে যেতে নিলে ইরফান ভ্রু কুচকে বলে, কোথায় যাচ্ছ? জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, চেঞ্জ করে আসি, লাগবে না। জাহিদ নিজের দিকে তাকালো, ট্রাউজার পরে বাইরে যাবে? টি শার্টটাও কেমন যেন। অতঃপর জিজ্ঞেস করে, আজ কি করতে হবে? কি কাজ? বাগান ক্লিন। জাহিদ চোখ বড় বড় করে বলে, কি লেবার হব আমি?
ইরফান বিরক্ত হয়ে বলে, এসো, তোমাকে দেখিয়ে দিয়ে বের হবো, আমার লেট হচ্ছে। ইনায়া তার ভাইয়ের দিকে চেয়ে আছে, হয়েছেটা কি ইরফানের। ইনায়া বুঝলো না গতকাল নাকি সব প্যান্ট শার্ট জাহিদ ভাই বেচারাকে দিয়ে আয়রন করিয়ে এনেছে, আজ সোজা লেবার। জাহিদের পা ছাড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। বড় ভাইয়ের মুখের ওপর নাও করা যায় না। জাহিদ একটু ভেবে বলল, আমার হাতে লেবার আছে ইরফান ভাই, কল করলে 2 মিনিটে চলে আসবে, তুমি নিশ্চিন্তে যাও। ইরফান জাহিদের হাত টেনে বাইরে যেতে যেতে বলে, তোমার হাতেই বাগান ক্লিন করাতে ইচ্ছে করছে, ওরা কাজে ফাঁকি দেয়, তুমি দিবে না। জাহিদ মনে মনে সিদ্ধান্ত নিল এই বাগান ক্লিন করে সে আর এই বাড়িতে ঢুকবেই না, ওই দিকে দিয়েই সোজা তার বাড়িতে চলে যাবে। এসব কি হচ্ছে তার সাথে। আমতা আমতা করে বলে, বলছি ইরফান ভাই, রহমত চাচা তো কাজে ফাঁকি দেয় না, তাকে দিয়ে করালে হয় না। ইরফান জাহিদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তোমার হাতের ছোঁয়া আমার বাগানে থাকুক, আমি সেটাই চাইছি গো। জাহিদ এত অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে, সে দৃষ্টির মানে এই দুনিয়ার কেউ বোধহয় বুঝবে না। দৃষ্টি ঘুরিয়ে নিজের হাত উঠিয়ে একবার দেখলো, তার হাতে কি কোনোভাবে হীরা বা অথবা সোনা লেগে আছে। ইরফান উল্টো ঘুরে তার দিকে গাড়ির দিকে যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে, ভুলেও কাজে ফাঁকি দিয়ে বাড়ির ভেতর যাওয়ার ট্রাই করো না। সব খবর থাকবে আমার কাছে। আমার কথার এদিক ওদিক হলে পানিশমেন্ট পাবে, নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকলেও। জাহিদ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে এই কাজ করে এভাবে ফকির কামলা যাই লাগুক সেই বেশেই সোজা তার বাড়ি চলে যাবে, আর এখানে নয়। ইরফান ভাইয়ের কিছু হয়েছে যার শিকার সে হচ্ছে, আগে তো কখনো এমন করেনি। যাই হোক, জাহিদ বিড়বিড় করলো, কাজ শেষে আর এক মুহূর্ত এখানে নয়। আমার বাড়ি আমার সেটাই যাইতে কয়, যেখানে কাজবিহীন শুধু আরাম বিরাম রয়। কাজের বিরহে কবিতা বলার বৃথা চেষ্টা করলো ছেলেটা। ইনায়ের হাতে একটা ছোট্ট চিরকুট নিয়ে থম্মরে বসে আছে। বারবার ঢোক গিলছে, সে জানে এটা কে দিয়েছে। এই লোক হঠাৎ কোথা থেকে উদয় হলো। চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। কলেজ থেকে ফেরার সময় তার সমান, তার চেয়ে কিছুটা বড় একটা মেয়ে তার হাতে একটা বক্স ধরিয়ে দেয়। ইনায় তার রুমে এসে বক্স খুলে ভেতরে অনেকগুলো বিভিন্ন রকমের চকলেট পায়, সাথে একটা চিরকুট যেখানে লেখা, ইউ আর মাই লিটল কুইন, আই এম ব্যাক।